এই মুহূর্তে দেবব্রত বাবু আমাদের সঙ্গে রয়েছেন, শতরূপাদি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত বাবু, একটা বিষয় স্পষ্ট করুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের যে শর্ট অর্ডার সেটা যে সামনে এসছে তারপর তিনি কোনো না কোনো জায়গা থেকে আত্মতুষ্টি বা শান্তি পেয়েছেন, এটা তিনি বললেন কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে? অবশ্যই ঠিক কথা বলেছেন। দেখুন, এখানে রাজ্য সরকার একটা অবস্থান পরিষ্কার করে দিয়েছে। উনি বলেছেন কেউ যেন চোখের জল না ফেলে। আমাদের এখানে কিছু রাজনৈতিক কাক, চিল, শকুন তারা একটু বিরত করি আপনাকে। এই যে আপনি বলেন কেউ যাতে চোখের জল না ফেলে, তাহলে এই যে হাজার হাজার দিন ধরে যারা রাস্তায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা, তাদের চোখের জল কি দেখতে পাচ্ছেন না? দেখুন, 2-4 জন কে চাকরি প্রার্থী রাস্তায় বসে, 2-4 জন দেখে 2-4 জন শুনুন, অদ্ভুত কথা বলছেন। আপনি ভুলে গিয়েছেন বিকেল 5টায় রিপাবলিকের একটা অনুষ্ঠান হয়, তার নাম হচ্ছেটা কি? আপনি সেখানে যান, সেখানে চাকরি প্রার্থীরা 2-4 জন থাকে। এই একটা শোতে, মাত্র একটা শোতে 30 থেকে 35 জন চাকরি প্রার্থী আসে। আপনি একদম চাকরি প্রার্থীদের ছোট করার চেষ্টা করবেন না। এই ইমরান হোসেন যে মারা গিয়েছে তার দায় নিতে হবে। এই রাজ্য সরকারকে চাকরি প্রার্থীরা বলছেন এই ইমরান হোসেনের মৃত্যুটা মৃত্যু নয়, খুন করা হয়েছে। আপনারা দেখতে পান না আন্দোলন করতে করতে কতজন চাকরি প্রার্থী মারা যায় বাংলায়? কোভিশিল্ডের পার্শ্ববর্তী কি মারা যেতে পারে? কি বলছেন? কি বলছেন? আর কেউ শুধু ইমরান হোসেন না, একাধিক রাজনীতি করবে আন্দোলন করতে করতে। শুনুন তো না, দেবব্রত অনেক হয়েছে এই ধরনের ইনসেনসিটিভ কমেন্টস তোমাদের মাধ্যমে বাংলার মানুষ দেখছে। এইটাই হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার পার্টি এবং তার প্রবক্তারা। এবং আমার একটাই কথা যে মমতা ব্যানার্জি এতদিন ধরে একটা সম্প্রদায়ের তুষ্টি করতে করতে থকে গিয়ে এখন নিজের আত্মতুষ্টি নিয়ে ভীষণ চিন্তিত। ওনার আর কিচ্ছু যায় আসে না, চাকরি প্রার্থী কে কাঁদছে, কার চোখের জল, কিচ্ছু যায় আসে না। সুকান্ত বাবুর কাছে আসি, আমি একটু শতরূপাদি আসছি, সুকান্ত বাবুর কাছে আসি, যে একটা বিষয় তাহলে আপনিও কি মানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই রায়টা সামনে আসবার পর তিনি কিছুটা হলেও যেন শান্তি পেয়েছেন। মূলত শান্তিটা কি কারণের জন্য? যেহেতু এই রায়, যে শর্ট অর্ডারটা সামনে আসে, সেখানে বলা হচ্ছে কোনো কঠোরতম পদক্ষেপ এই মুহূর্তে নিতে পারবে না সিবিআই, যদিও সিবিআই কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাবে এই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে। কার্যত মন্ত্রিসভায় যাতে কোনো রকমের কোনো আঁচ না পড়ে, বা যারা চুরি করেছে এই চোরদের যাতে কোনো রকম গায়ে একটা টাচ না পড়ে, সেই কারণের জন্য তিনি শান্তি পাচ্ছেন। দেখো, মমতা ব্যানার্জি কি বলছেন সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এখানে চাকরি প্রার্থী যারা যোগ্য তারা যেন চাকরি পায় সেটাই গুরুত্বপূর্ণ। এবার ক্যাবিনেট মিনিস্টারদের বাঁচাতে যদি এই এসএসসি বলো, সরকার বলো বা মধ্যশিক্ষা পর্ষদের 3 জনের আইনজীবী যদি যায়, সেটাও কিন্তু সঠিক, মানে যদি বলো সেটা অন্যায়। কেন অন্যায়? কারণ এটা কিন্তু স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা অন্তর্বর্তীকাল, এখনো কিন্তু অনেকটা বাকি। এবার ঘটনা হচ্ছে যে পর্যবেক্ষণ গুলো কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম, এবং প্রত্যেকটা পর্যবেক্ষণই কিন্তু তারা বলছে যে তারা কিন্তু 3টে পক্ষের কথাই শুনবে, এবং সেটাতে যেন কোনোভাবেই কোনো যোগ্য চাকরি প্রার্থী যেন বঞ্চিত না হয়, যারা এতদিন ধরে রোদ বৃষ্টি ঝড়ে আন্দোলন করে আসছে। সুতরাং তাদের বাঁচাতে যদি কোনো সরকার কাজ করে বা যদি কোনো প্রশ্ন ছিল, তাহলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রশ্ন ছিল উচিত, এবং তাদেরকে সূর্যকান্ত বাবু বলছেন আমরা চাকরিহারাদের পাশে রয়েছি, আমার মনে হয় এবিটিএ চাকরিহারাদের পাশে রয়েছে। তথ্য বেরিয়ে এখানে আমরা দেখছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খাওয়ার পক্ষে সওয়াল করছে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। চাকরি খাওয়ার পক্ষে বলতে একদম না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে যারা অযোগ্য চাকরি প্রার্থী, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তাদের যেন 26,000 চাকরি খাওয়ার পক্ষে সওয়াল করছেন, কোনটা মুখ কোনটা মুখোশ ঠিক করে। এই 26,000-এর মধ্যে কি বলতে চাইছে? যারা চাকরিটা চুরি করে চাকরি করছে, যারা সাদা খাতা দিয়ে চাকরি করছে, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি করছে, তাদেরকে আপনি যোগ্য দলে ঢুকিয়ে দিচ্ছেন। আপনি অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের ঢাল করছেন। জুন মাস অবধি ঢাল করছেন, তারপর দেখা যাবে। কি বলছেন? যা খুশি বলছেন, একজনের চাকরি যাবে না। এই ধরনের কথাবার্তা শুনে আমার হাসি পায়। ব্যথা পেয়ে কি করা যাবে? চাকরি তো গেল না। সঠিক বুঝে উঠতে পারছে না, সংসার করতে বসলো না। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে সিবিআই টু কন্টিনিউ ইনভেস্টিগেশন, শুধু কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। মানে আপাতত এনকোয়ারি চলবে, কিন্তু তাকে ধরে বেঁধে জেলে পড়া যাবে না। এইটুকু অতৃপ্ত আত্মা তৃপ্ত হয়েছে এইটা শুনে যে ক্যাবিনেট জেলে যাবে না। একমাত্র একটাই কথা, দুজন মন্ত্রী তারা জেলে,
দুর্নীতিতে দুজন মন্ত্রী জেলে ভয়টা এখানে ছিল চাকরি দেওয়ার জন্য কি বলছেন তারা? এসএসসি নিজে বলছে চাকরি চুরি হয়েছে, এসএসসি নিজে বলছে চাকরি চুরি হয়েছে। কিছু তো লজ্জা করুন, লজ্জা একটু করুন। এসএসসি নিজে বলছে চাকরি চুরি হয়েছে। কি শেষ হয়ে গেছে না? আরে এসএসসি নিজে বলছে চাকরি চুরি হয়েছে। এসএসসি নিজে বলছে চাকরি চুরি হয়েছে। এসএসসি তো বিচার ব্যবস্থা নয়। কি বলছেন? পরীক্ষাটা কারা নিয়েছে? কথা বলছে তাই পরীক্ষাটা অর্গানাইজ কারা ঠিক আছে, ঠিক আছে। শোনো, এরপর থেকে খবর দিয়ে দেবে যে আমি আছি, অন্তত পড়াশোনাটা করে না, 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 পড়াশোনা সামনেবার থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা গলায় ঝুলিয়ে আসবেন, আমরাও আসবো। আমার দরকার নেই, আমার গলায় ঝোলাতে লাগে না, আমারও দরকার নেই। আমি যা বলি আপনি কাউকে খুন করেছেন, আপনি নিজে বলছেন আমি খুন করেছি, মানে এরপর আর কি থাকে? তার জন্য প্রমাণ লাগে, বুঝতে বললেই পারবে হয়। না তার এখানে বসার যোগ্যতা নেই। দেবব্রত বাবু, আপনি ধরুন আপনি কাউকে খুন করেছেন, কোর্টে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ আমি খুন করেছি, এরপর আর কি তার জন্য প্রমাণ লাগে? কি প্রমাণ? নিশ্চয়ই, নিশ্চয়ই। কি বিচার বলছেন ব্যবস্থার প্রমাণ। কি বলছেন? নিজে কনফেস করছে, নিজে করলে কি স্বীকার হবে? করছে যে আমি খুন করেছি, law of natural তারপর justice প্রমাণ বলে লাগে। কথা আছে। সুকান্ত দা, কি মনে হয় What এই law of নির্লজ্জতা আর কতদিন চলতে পারে? কি আর প্রমাণ লাগে এই আরে দেবব্রত বাবু? নির্লজ্জতা তো বামেরা করছে, বামেরা বিরোধীরা করছে নির্লজ্জতা। জুলাই মাস পর্যন্ত পরবর্তী শুনানি অবধি এটা ওয়েট করতে হবে এবং সুপ্রিম কোর্ট নিশ্চিত, যেটা তুমি বললে না যে যোগ্য ভোটের narrative অযোগ্যদের, ব্যর্থ এটা হয়ে গেল। পরিষ্কারভাবে তিনি বলেছেন যে যোগ্য অযোগ্যদের বিচার করার জায়গা থাকলে এই অযোগ্যদের কিন্তু কোনো মতেই আর চাকরিতে থাকতে পারবে না এবং উঁচু লেখা দিতে হবে। এটাই কিন্তু সবচেয়ে বড় শিক্ষা সমাজের কাছে একটা জায়গা থাকবে যে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের অবস্থা কি হতে পারে সেটা কিন্তু তাদের কাছে বার্তা যাবে। এই বার্তাটাই প্রয়োজন শিক্ষক সমাজের এবং বৃহত্তর শিক্ষার অঙ্গ হিসেবে। ঠিক ঠিক ঠিক। মুচলেখা শিক্ষক দিচ্ছি এমন এই বাংলায়, এই বাংলা নাকি এগিয়ে রয়েছে। মুচলেখা শিক্ষক দিচ্ছি, অযোগ্য শিক্ষক দিচ্ছি, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে। মুচলেখা কোন কোন জায়গায় ব্যথা? মুচলেখা তো একটা রাজনৈতিক দলের ডিএনএ রয়েছে। এগিয়ে আছে রাজ্য, কারণ অন্য কোন রাজ্যে এই রকম ভাবে শিক্ষকের নিয়োগ হয় না এবং শিক্ষকের কেলেঙ্কারি ভুলে গেছেন। বাবা 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 বাবা, দারুণ 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 দারুণ। বেগম কেলেঙ্কারি ভারতবর্ষের সবথেকে বড় কেলেঙ্কারি, বেগম কেলেঙ্কারি ভুলে গেছে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। থেকে এগিয়ে বাংলা। এইরকম ভাবে কোন জায়গায় মুচলেখা দিয়ে বলতে হয়নি যে আমি চাকরি নিয়ে চাকরির জন্য আমি টাকা নিই। ঠান্ডা মাথায় শুনুন, হ্যাঁ একদম একটা কথা শুনুন। আপনার ভবিষ্যৎ, স্কুলে যাবে, পড়াশোনা করবে, আপনার ছেলে হতে পারে, আপনার ছেলে হতে পারে, আপনার নাতি হতে পারে। সে যদি অযোগ্য শিক্ষকের কাছে পড়াশোনা করে, গোটা বাংলার মানুষ গোটা বাংলার মানুষ ঠান্ডা মাথায় টিভির সামনে যারা দেখছেন, ভাবুন যারা অযোগ্য শিক্ষক তারা 4-4-8 শেখাতে পারবে না, তারা হয়তো 4-4-6 শেখাবে। সেটা শিখে আপনার ভবিষ্যৎ, অর্থাৎ আপনার পরিবারের ছেলে বা আপনার পরিবারের নাতি বা আপনার পরিবারের কনিষ্ঠতম সদস্য, সে জীবনে কি করবে? এটা কত বড় ক্ষতি একবার বুঝুন। এটা শুধুমাত্র এই 8,000, 6,000, 26,000-এর ব্যাপার নয়, এটা কোটি কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলেছেন। এইখানে ভাবার জায়গাটা কোথায়? এই রাজ্যের শাসক দল, মন্ত্রী, বিধায়ক, তাদের ছেলেমেয়েরা তারা কি এই সরকারি স্কুলে পড়াশোনা করছে? সুতরাং এরা ভাববেন কি করে? শুনুন, এগুলো সম্পূর্ণ একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। দুটো ন্যারেটিভ হয়েছিল, একটা ন্যারেটিভ সন্দেশখালী ফেল, আর একটা ন্যারেটিভ হলো এই এসএসসি দুর্নীতি। এগুলো এসএসসি দুর্নীতি ফেল না না, ন্যারেটিভ ফেল হয়ে গেছে। ভোটে কাজে লাগবে না, ভোটের কাজে লাগবে না। আপনারা রাজনীতি করুন, জোর হাত করে বলছি, আপনারা রাজনীতি করুন। এক মিনিট, আপনারা রাজনীতি করুন, জোর হাত করে বলছি, কিন্তু এই রাজ্যটাকে শেষ করে দেবেন না। এই রাজ্য না থাকলে কোথায় রাজনীতি করবেন? এক মিনিট, আপনি বলছেন ন্যারেটিভ, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে, এসএসসি বলছে এত চাকরি চুরি হয়েছে। এই অযোগ্য শিক্ষকদের কাছে 2016 সাল থেকে 2024 সাল যারা পড়াশোনা করলো তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়েছে। এই দায় আপনাকে নিতে হবে, নিতে হবে। তলার উপর তলায় আপনি বসে থেকে চলবে। 40% কর্মসংস্থান বেড়েছে, আর স্বাধীনতার পর 60 বছরে সবথেকে বেশি বেকারত্ব দেশে বেড়েছে। আর 2 কোটি চাকরি বছরে কোথায় গেল? 2 কোটি চাকরি 10 বছরে 20 কোটি চাকরি কোথায় গেল? সেইগুলো বলুন, সেইগুলো বলুন, সেইগুলো নিয়ে বলুন, আরো ভালো হবে। মানুষ শুনতে চায়, মানুষ জানতে চায় কত চাকরি পেয়েছে, কত এন্টারপ্রেনারশিপ হয়েছে, কত কর্মসংস্থান করে দিয়েছে। সেটা অন্ধের মতন কথা না। একদম একদম একদম। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট জানে না, আবার এসছে জানার দরকার নেই সেন্ট্রাল স্কিম নিয়ে কথা বলতে। ওয়েবসাইটে দেখো পরিষ্কার দেয়া আছে। তোমাদের মুখ্যমন্ত্রীর মতন এসে আমরা
স্টেজে উঠে মিথ্যে কথা বলি না, আমাদের একদম লিখিত আমি একটু বিরত বলেন ছত্রপাতি দেবব্রত বাবু, তিনি বললেন যে এই রাজ্যে নাকি প্রচুর চাকরি হয়েছে, বেকারত্ব বলে কোনো সমস্যা এই রাজ্যে কি আছে? 40% নিশ্চয়ই এটাও বলবেন বেড়েছে। বেশ, 40% যদি কর্মসংস্থান বেড়ে থাকে তাহলে এত পরিযায়ী শ্রমিক কোথা থেকে এলো? কোভিডের সময় আমরা দেখেছি কিভাবে লাইন দিয়ে সব আবার ঘরে ফিরেছে, পরিযায়ী শ্রমিকদের মৃত্যু পর্যন্ত হয়েছে। এবং এই যে পরিযায়ী শ্রমিকরা, অর্থাৎ এই রাজ্যে কাজ নেই বলে তারা ভিন রাজ্যে যাচ্ছেন কাজ করতে, এটাই বা তাহলে কেন হচ্ছে? 40% তো কর্মসংস্থান। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, বিগত 10 বছরে আমাদের এখান থেকে 1,20,00,000 মানুষ বাইরের রাজ্য থেকে এসে আমাদের রাজ্যে এসে কর্মসংস্থান কাজ করছে, আর এবং 50 লক্ষ মানুষ আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। তার মানে বাইরের রাজ্য থেকে মানুষ আরো বেশি, এটা তথ্য। আবার 3 কোটি অন্য রাজ্যের মানুষ আমাদের রাজ্যের থেকে কাজ করে, সেটাও তাহলে আমাদের এখানে কর্মসংস্থান আছে বলে তারা নিশ্চয়ই কাজ করছে। এই তথ্য পরিসংখ্যান আছে, আপনারা ওই যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে ওনাদের, ওখান থেকে দেখে নেবেন। ও সেটাও আমাদের ওনাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে দেখব, কোনো অথেন্টিক তথ্য নেই। তথ্য আছে, তথ্য লাগলে আমাদের এখান থেকেই দেখতে হবে। 3 কোটি অবাঙালি মানুষ পশ্চিমবঙ্গে বাস করে, তারা নিশ্চয়ই কাজকর্ম পাচ্ছে বলে এখানে কাজ করে। এই যে র্যান্ডম ফিগারস গুলো দেয়, কিসের বেসিসে দেয় আমি জানি না। ওরা যদি 100 দিনের আপনি হাওড়া শিয়ালদা স্টেশনে চলে যান, ওখানে গিয়ে দেখতে পাবেন ট্রেন ধরে অন্য রাজ্য থেকে আসছে, সেগুলো দেখে নেবেন। ওখানে মানবেন না তো? আমি হাওড়া শিয়ালদা স্টেশনে ওরা হাওড়া শিয়ালদা স্টেশনের কথা বললেন, আপনাকে মনে করিয়ে দিই, শিয়ালদা স্টেশনে আমাদের হচ্ছে কি একটা অনুষ্ঠান হতো। আমি মনে করার চেষ্টা করলাম আপনি বলার পর, যে আপনিও অনুষ্ঠানে ছিলেন, সেখানে মানুষ এসে কি বলছে যে এই রাজ্যে কাজ নেই, আমাকে কাজ করতে যেতে হচ্ছে ওড়িশা, এই রাজ্যে কাজ নেই আমাকে কাজ করতে যেতে হচ্ছে বিহারে, এই রাজ্যে কাজ নেই আমাকে কাজ করতে যেতে উত্তরপ্রদেশে। ক্লিপটা খুঁজে বার করবো, ক্লিপটা খুঁজে বার করবো। মিথ্যে কথা বলছেন আপনি এখানে, মিথ্যে কথা। আপনারা 4টা ভোটে আপনি এসে মিথ্যে কথা বলছেন। আপনি চা খান, সত্যি কথা বলুন। চা খেয়ে সত্যি কথা বলুন। চাটা খাবো জানেন না, আপনি সত্যি কথা না বলুন। রাজ্যের মানুষ চাটা খাবো আমরা, আপনি সত্যি কথা বলুন। ট্রেন ভরে ভরে অন্য রাজ্য থেকে মানুষ, বিহার থেকে আসে, উড়িষ্যা থেকে আসে, মধ্যপ্রদেশ থেকে, রাজস্থান থেকে আসে। আমি জানতে চাই, তারা কি আমি জানতে চাই যে কার জন্য মনটা কাঁদা উচিত? যারা সত্যের পথে চলছে, যারা আমাদের সুনাগরিক, না যারা চুরি করবে, যারা খুন করবে, যারা ধর্ষণ করবে, তাদের জন্য মন কাঁদা উচিত? আমরা শাহজাহানের জন্য মুখ্যমন্ত্রীর মন কাঁদা দেখেছিলাম, আমরা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য মুখ্যমন্ত্রীর মমতা উথলে ওঠা দেখেছিলাম, আমরা অনুব্রত মণ্ডলের জন্য দেখেছিলাম যে সে তো বাঘ, তাকে এভাবে ধরে নিয়ে গেল চোখের জল ফেলতে। কিন্তু আমরা দেখিনি রাস্তার পাশে বসে থাকা যোগ্য চাকরি প্রার্থীদের জন্য মন কাঁদতে, আমরা দেখিনি বগডুয়ে যারা মারা গিয়েছে তাদের জন্য মন কাঁদতে, আমরা দেখিনি সন্দেশখালীতে যারা 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 নির্যাতনের শিকার হয়েছে সেই মহিলাদের জন্য মন কাঁদতে। মন কাঁদার ধরন বারে বারে চেঞ্জ হয়ে যায়, মন কাঁদার ধরন, কারণ বারবার আমরা কেন দেখতে পাই যে এ বাংলায় যারা চুরি করে, যারা অন্যায় করে, তাদের জন্য মন কাঁদে। মুখ্যমন্ত্রী কি করে মন কাঁদবে? মুখ্যমন্ত্রীর মন থাকলে তো কাঁদবে। ওইসব সিলেক্টিভ কান্না। হঠাৎ করে একদিন কোথায় স্টেজে এদিক থেকে ওদিক টানতে কোন একটা ছোট মেয়ের কান্না ওনার কানে এসছে। এতগুলো মেয়ে রেপ হলো, নির্যাতিত হলো। শুধু আমি সন্দেশখালীর কথা যদি এই মুহূর্তে বিজেপির বাড়াভাতে ছাই পড়ে গেছে, বাড়াভাতে ছাই পড়েছে। আচ্ছা থামুন, থামুন হয়েছে। পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি সমস্ত এতগুলো জায়গা, মানে আমি নামগুলো মানুষের কথা এখানে হচ্ছে না। মানুষ তো আস্থা রেখেছে, তারপরে তো ছেলে খেলা করছে। এক একটা রেপ উনি বলেছেন শরীর থাকলে সুকান্তদা এই হাঁসখালির জন্য, সন্দেশখালির জন্য মন কাঁদে না। 14 বছরের মেয়ে হাঁসখালিতে রেপ হলো, একদম মুখ্যমন্ত্রী বললো দেখুন একদম কাদের জন্য মন কাঁদে? সুকান্তদা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাদের জন্য মন কাঁদে? কাদের জন্য মন কাঁদে সুকান্তদা বলুন? অ্যাকশন নেওয়া হয় না।
না অ্যাকচুয়ালি দেখো, যারা হচ্ছে এই যে যোগ্য এবং অযোগ্য, এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় ঘটনা যে এসএসসি এই যে ধরনের কাজ করা উচিত, যেটা হচ্ছে যোগ্যদের নিয়োগ করা উচিত, এবং এই সংস্থা যদি এই ধরনের দুর্নীতি করে এবং সেখান থেকে যদি আজকে মধ্যশিক্ষা পর্ষদ সরকার যারা হচ্ছে চাকরি মানে যাদের জন্য যাচ্ছেন তারা ক্যাবিনেট মিনিস্টার, এটা কিন্তু অত্যন্ত দেখতে কিন্তু মানে খারাপ লাগছে যে কান্নাটা ঠিক কার জন্য। এবার তাদের জন্য যদি কান্না হয় যে যারা ক্যাবিনেট মিনিস্টার বা যে নামগুলো তোমরা বললে, সেটা কিন্তু মানে আর কিছু বলার নেই, এর থেকে নির্লজ্জতার কোথাও থাকে না। কিন্তু যদি কান্নাটা হতো এই ঝড় বৃষ্টি রোদে যারা আজকে শিক্ষক হতে আসছেন, যারা ভাবী শিক্ষক, তাদের সঙ্গে যে আচরণটা করা হলো, সেই তার উত্তর কে দেবে? তার উত্তর সমাজ তো মানে একটা বিষয় স্পষ্ট সুকান্ত বাবু, আশঙ্কা থাকছে, আশঙ্কার কালো মেঘটা পর্যন্ত আরো ঘনীভূত হচ্ছে 26-এর আগে কোনোভাবে যদি মন্ত্রিসভা পুরোপুরিভাবে ভেঙে যায়। কারণ যে পরিমাণ দুর্নীতি হয়েছে, আপনিও প্রসঙ্গ তুললেন যে পরিমাণ দুর্নীতি হয়েছে তাতে মন্ত্রিসভার বেশ কয়েকজন তারা অভিযুক্ত এবং এখন তারা জেলে রয়েছেন আর ক্যাবিনেটের সদস্য হিসাবে নেই। এই বিষয়টা কিন্তু কার্যত বারংবার তারা করে বেড়াচ্ছে হয়তো রাজ্যের শাসক দলকে। শুনতে